আজকে আমরা করব ক্লাস 10 এর আলো চ্যাপ্টার। তো আলো চ্যাপ্টার করতে গেলে প্রথমে আলো কি আমাদের সেটা জানতে হবে। তো আলো হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তো আলো চ্যাপ্টারে আমরা দর্পণ সম্বন্ধে বলবো। এখানে যে দর্পণ তিন রকমের হয় সাধারণত, একটা হয় গোলীয় দর্পণ, আরেকটা হচ্ছে সমান্তরাল দর্পণ। তো গোলীয় দর্পণ হয় দুই রকমের, ওটাই আমাদের সিলেবাসে আছে। তো আমরা ওটাই তো গোলীয় দর্পণ হচ্ছে একটা আমরা ভাবো একটা বল। তো বলকে যদি আমরা কাটি, ভেতরের একটা তরঙ্গ বাইরের একটা তরঙ্গ। তো ভেতরের তরঙ্গটা কেমন হবে দেখতে এইরকম, যার হচ্ছে ভেতরের দিকটা কি হবে মসৃণ হবে, বাইরেটা অমসৃণ। একে বলবো আমরা অবতল। আরেকটা কেমন তরঙ্গ, আরেকটা পাবো যে এইরকম আকৃতির, যার এই দিকটা হবে প্লেন, এই দিকটা হবে ধসা। তো এটাকে বলবো আমরা উত্তল দর্পণ। এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। তো উত্তল দর্পণ আর অবতল দর্পণে আলো কিভাবে পড়ছে আর কিভাবে প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেটা আমাদের পড়ার বিষয়। তো উত্তল দর্পণে আলো কিভাবে আসতে পারে, যদি অসীম থেকে আলো আসে সেটা হয় সমান্তরাল, অসীম থেকে যদি আলো আসে সেটা হয় সমান্তরাল। তো একে বলবো আমরা সমান্তরাল রশ্মি। এটা কোথা থেকে আসে, অসীম থেকে। তারপরে আমরা দেখব যে অপসারী রশ্মি। অপসারী মানে কি, একটা জায়গা থেকে অপসারিত হচ্ছে বা একটা বিন্দু থেকে অপসারিত হচ্ছে, তাকে বলবো আমরা অপসারী রশ্মি। আরেকটাকে কি বলবো, অভিসারী রশ্মি। কোনটাকে বলবো, যেখানে প্রত্যেকটা জায়গা থেকে আলো এসে মনে হবে যে একটা পয়েন্টে এসে মিলিত হচ্ছে, তাকে আমরা বলবো অভিসারী রশ্মি। তো আমরা কি দেখলাম, গোলীয় দর্পণ দুই রকম, একটা কি অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ। অবতল দর্পণ কাকে বলছি, যার হচ্ছে বাঁকা দিকটা মসৃণ, বাইরের দিকটা ধসা, তাকে বলবো হচ্ছে অবতল দর্পণ। আর যার হচ্ছে বাইরের তলটা মসৃণ তাকে বলছে আমরা উত্তল দর্পণ। আর রশ্মি কয় রকমের দেখলাম আমরা, অপসারী রশ্মি, এখানে একটা বিন্দু থেকে আলো বেরিয়ে যাচ্ছে, এটা অপসারী। একটা দেখলাম সমান্তরাল, যেটা কি আমাদের প্রধান এই এটার মধ্যে যদি আমরা সরলরেখা আঁকি, এর সঙ্গে সমান্তরালে আলো আসবে, সেটা হচ্ছে সমান্তরাল রশ্মি। আর একটা কি দেখবো, অপসারী, মানে একটা বিন্দু থেকে যাচ্ছে, একটা অভিসারী, একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। তো উত্তল দর্পণ আর অবতল দর্পণে এই প্রকার আলো এসে পতিত হলে সেটা কিভাবে বেরিয়ে যাচ্ছে সেটা আমরা দেখব। এটা কি, এটা একটা অবতল দর্পণ। তো অবতল দর্পণে একটা কি গোলীয় দর্পণের অংশ। তো এইটা যদি আমরা বর্ধিত করি তাহলে এটা একটা বৃত্ত। তো বৃত্তের কেন্দ্রকে আমরা বলবো অবতল, বৃত্তের কেন্দ্রকে বলবো আমরা দর্পণের কেন্দ্র। দর্পণের কেন্দ্র। আর একদম মধ্যে থেকে যে সরলরেখাটা যাবে তাকে আমরা বলবো তার অক্ষ। এবার অক্ষ আমাদের আয়নাকে বা দর্পণকে যেখানে টাচ করেছে তাকে আমরা বলবো হচ্ছে বিন্দু। রুটি এটা কেন্দ্র। এইবার আমাদের যে দর্পণটা আছে, দর্পণটা এখান থেকে এত দূর যে আছে এটাকে বলবো আমরা কোণবিস, অর্থাৎ কতটা বাঁকা। যে অংশটাকে আমরা নিয়েছি, বৃত্তের যে অংশটাকে আমরা কেটে আয়নাটা বানিয়েছি, ওই গোটাটাকে বলবো আমরা তার কোণবিস। তো এই দর্পণে কোন আলো কিভাবে আসলে কিভাবে প্রতিফলিত হচ্ছে সেটা আমরা দেখব। যদি অসীম থেকে আসে তাহলে আমরা কি দেখলাম, সমান্তরাল। যদি অসীম থেকে আসে তাহলে সেটা সমান্তরাল আসবে। সমান্তরালে যদি আলো অবতল দর্পণে এসে পড়ে, সেটা যে বিন্দুতে বেরিয়ে যাবে তাকে আমরা বলবো ফোকাস। অর্থাৎ এখান থেকেও যদি আসে এই বিন্দুতে এসে মিলিত হবে। দেখে কি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে সমান্তরাল রশ্মি যদি আসে সেটা কি হচ্ছে, একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, অর্থাৎ সমান্তরাল। এই কি হচ্ছে, অভিসারী রশ্মিতে পরিণত হচ্ছে। সমান্তরাল রশ্মি এসে অভিসারী রশ্মিতে পরিণত হচ্ছে। কখন, যখন আমরা অবতল দর্পণ ব্যবহার করছি।
আরো কি কি রশ্মি হয়? আরেকটা কি রশ্মি হতে পারে? অপসারী রশ্মি। অপসারী রশ্মি কাকে বলে? একটা বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, তো ধরি এই বিন্দু থেকে আলোটা এবার বেরিয়ে যাচ্ছে। যদি আলো এই বিন্দু থেকে এবার বেরিয়ে যায় তাহলে কি হবে? এই রকম বরাবর দিয়ে বেরিয়ে যাবে। তো এটা কি হচ্ছে? অপসারিতা অভিসারী রশ্মি রূপে বেরিয়ে যাচ্ছে যদি আমরা অবতল দর্পণ ব্যবহার করি। এবার যদি আমরা অভিসারী আলোক রশ্মির ক্ষেত্রে দেখি তখন কি হবে? অভিসারী মানে এইখানে মনে করি যে এই বিন্দুর কাছে মিলিত হচ্ছে, তাহলে আলোটা আসে এখানে আসে পড়বে এইভাবে, এদিক থেকে আলোটা এইভাবে পড়বে। তো এখানে মিলিত না হয়ে কেউ তো বাইরে এই দিকটা প্লেন আছে, তো কোথা দিয়ে বেরিয়ে যাবে? এই সব জায়গা দিয়ে বেরিয়ে যাবে। তার মানে কি আমরা যদি অভিসারী আলোকেও ব্যবহার করি তাহলে সেটা অভিসারীই থাকে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যে দুটো দর্পণ ছিল, অবতল দর্পণ আর উত্তল দর্পণ, আমাদের অবতল দর্পণের কি হচ্ছে বেশিরভাগ রশ্মিটাই অভিসারী রশ্মিটা পড়তে হচ্ছে। এই কারণে এই দর্পণকে বলা হয় অভিসারী দর্পণ। আচ্ছা, তাহলে যদি ছোট করে আমরা ডায়াগ্রাম দেখি তাহলে কেমন হচ্ছে? সমান্তরাল আসলেও একটা জায়গা দিয়ে বেরিয়ে যাবে, সমান্তরাল আসলেও একটা জায়গা দিয়ে বেরিয়ে যাবে, যে জায়গাটাকে আমরা বলি ফোকাস। তারপরে কি দেখলাম? যদি অভিসারী আসে তাহলে ফোকাসের একটু আগে বেরিয়ে যাবে, এটা তার মানে কি হচ্ছে? অভিসারী হচ্ছে। আরেকটা কি দেখলাম? যদি অপসারী আসে, অপসারী মানে যদি এইভাবে যাবে, একটা বিন্দু থেকে এইভাবে বেরিয়ে যাচ্ছে, সেটা একটা অভিসারী। এরকম তখন যখন আমরা অবতল দর্পণ ব্যবহার করি। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি হচ্ছে উত্তল দর্পণের কি হয়? উত্তল দর্পণের বাইরের দিকটা আমাদের কি প্রতিফলন তল হিসেবে ব্যবহার করা হয়। তো এটা তো একটা বৃত্তের অংশ, তো যে বৃত্তের কেন্দ্র তাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র, আর এর মিডলে যেটা এটা হচ্ছে ফোকাস। তো উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে? যদি আলো সমান্তরালে আসে, যদি আলো সমান্তরালে আসে তাহলে সেটা কোথা দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। কিন্তু এখানে তো বাইরের তলটাতে যেতে পারবে না, কারণ এখানে আলোটা বাধা হচ্ছে। তো মনে হবে যদি আমরা এখান থেকে যদি দেখি তাহলে মনে হবে যে এই বিন্দু বরাবর বেরিয়ে গেছে, তো এটাই তার হচ্ছে ফোকাস। তো আমরা তো আলোকে সোজা দেখি, তো আমরা কি দেখতে পারবো না যে আলোটা এইভাবে আসছে? তো আমরা দেখবো যে আলোটা এখানে দিকে যাচ্ছে, অর্থাৎ আলোটা অপসারিত হয়ে যাচ্ছে। যদি সমান্তরালে আসে সেই ক্ষেত্রে আমরা দেখি অপসারিত হয়ে যাচ্ছে, সমান্তরাল থেকে অপসারিত হচ্ছে। এবার সমান্তরাল পরে যদি আমরা অপসারিত রশ্মি নেই, অপসারিত রশ্মি মানে একটা বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, যদি এইরকম সেটা কি হবে? সেটা আরো বেশি অপসারিত হবে। অপসারিত থেকে আবার অপসারিত। যদি আমরা অভিসারী রশ্মির ক্ষেত্রে দেখি তখন কি হবে? যদি আমরা অভিসারী রশ্মির ক্ষেত্রে দেখি তখন কি হবে? অভিসারী রশ্মি মানে একটা বিন্দুতে এসে মিলিত হবে এমন মনে হচ্ছে, কিন্তু এটা কি প্রতিফলিত হয় এই সব জায়গা থেকে। অর্থাৎ
যদি আমরা অভিসারী নিই সেটা কি হবে সেটা অভিসারী আমরা দেখলাম আমাদের একটা মতবাদ বলে দিচ্ছে সব বিষয়গুলো কি হচ্ছিল একটা ডিফিনেশন দিয়ে কিন্তু এই সব বিষয়গুলো অপসারিত হচ্ছে মানে আপনার জায়গাতে বেড়ে যাচ্ছে কিন্তু শুধুমাত্র অভিসারী যদি আমরা নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে সেটা অপসারিত যদি চিন্তা আসলে তো এরকম হবে সমান্তরালের ক্ষেত্রে আমরা দেখব অপসারিত হচ্ছে তারপরে যদি আমরা অভিসারী নেই সেটাও দেখব সেটাতে কি হচ্ছে সেটাতে অভিসারী হচ্ছে আর যেটা অপসারিত সেটা আবার বেশি অপসারিত হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখলাম সবই অভিসারিত হচ্ছে এই কারণে আমাদের দর্পণটা বলা অভিসারী দর্পণ কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে একটা আমাদের বিশেষ মানে স্পেসিফিক কোনো নাম না দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা আমাদের জানতে হবে দর্পণে প্রতিবিম্ব গঠিত হওয়ার জন্য আমাদের চারটা জিনিস জানতে হবে যে কোন জায়গা থেকে আমরা যদি কোন বিন্দুকে যদি প্রতিবিম্ব আকারে পাই তাহলে সেখান থেকে প্রথমত কি করতে হবে দুটো রশ্মি বের করতে হবে একটা সমান একটা সমান্তরাল একটা সমান্তরালের বক্রতা একটা সমান্তরাল একটা বক্রতা বিন্দু দ্বিতীয়টা কি দ্বিতীয় হচ্ছে যদি রশ্মি সমান্তরালে যায় তাহলে সেটা কোথা দিয়ে বের হবে যদি রশ্মি সমান্তরালে যায় সেটা যে বিন্দুতে বের হবে তাকে বলা হয় ফোকাস যদি উত্তল দর্পণ আমরা ব্যবহার করি তাহলে যদি সমান্তরালে যায় রশ্মিটা দুটো রশ্মি হবে যেটা সমান্তরালে যাচ্ছে ওটা কোথা দিয়ে যাবে এইভাবে অপসারিত হবে কিন্তু যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে তাকে আমরা বলবো ফোকাস কথা হলো কি একটা বিন্দু থেকে দুটো রশ্মি বের করতে হবে একটা সমান্তরালে যাবে আর একটা বক্রতা বের করতে হবে দ্বিতীয়ত কি যেটা সমান্তরালে যাবে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে এর উল্টাটা হয় যদি ফোকাস দিয়ে যায় তাহলে সমান্তরালে যাবে দ্বিতীয়ত যদি আরো বক্রতা বিন্দু দিয়ে আর বক্রতা কেন্দ্র দিয়ে এই তিনটা দিকে সামনে আনতে হবে আমরা বক্রতা বিন্দু করতে আমরা দুইটা তারপরে যেটা সমান্তরালে যাচ্ছে তাকে বলা হয় আর যদি উত্তল দর্পণ ব্যবহার করি সেখানে ফোকাস দিয়ে বের হচ্ছে বলে বলা হবে আর দ্বিতীয় উত্তর কি বক্রতা কেন্দ্র দিয়ে বক্রতা কেন্দ্র দিয়ে গেছে যদি আমাদের বস্তু থেকে যদি এটা ধরি বস্তু আর এটা ধরি প্রতিবিম্ব যদি উল্টা হয় তাহলে আমরা তাই বলি অবশিষ্ট এবার একটা যদি আয়না হয় মানে দর্পণ যদি আমরা ব্যবহার করি দর্পণের এটা কি এটা তার ভেতরের অংশ তো যদি বস্তুটা বস্তুর প্রতিবিম্ব যদি আয়না বাইরে আয়নার প্রতিবিম্ব তো হয়ে যাবে আয়নাকে আলাদা যে বাধাটা তৈরি হয়ে যাবে যদি আয়নার ভিতরে তার ভিতরে অংশ থাকে ভিতরে প্রতিবিম্ব
এটা একটা অবস্থান দর্পণ। তো এটা একটা বৃত্তের অংশ, তো যে বৃত্তের অংশ তার কেন্দ্রকে আমরা বলবো বক্রতা কেন্দ্র, আর এটা তার ফোকাস। তো মনে করি বক্রতা কেন্দ্রের পেছনে আমাদের বস্তুটা আছে। যদি বক্রতা কেন্দ্রের পেছনে আমাদের বস্তুটা থাকে, একটু আগেই বললাম যে বস্তুটা থেকে দুটো রে আমরা বের করব, একটা কথা দিয়ে যাবে সমান্তরালে যাবে আর একটা যাবে বক্রতা কেন্দ্রে। যদি সমান্তরালে যায় তাহলে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আরেকটা কি বক্রতা কেন্দ্র। তাহলে কি হলো, এটা আয়নার ভেতরের অংশ, এটা আয়নার ভেতরের অংশ আর এটা আয়নার বাইরে। তো আয়নার বাইরে আমরা কি পেলাম, অবশিষ্ট, মানে উল্টা প্রতিবিম্ব। তো কি পেলাম, অবশিষ্ট। কখন, যখন অস্বীকার করবে, মানে বক্রতা কেন্দ্র যদি পেছনে থাকে বা বক্রতা কেন্দ্র পার করে যদি কোনো ছবি থাকে, তখন বস্তুটাকে কালার করবে অসীম। তো অসীম থেকে বস্তুটা কি আসবে, একটা আসবে সমান্তরালে। যদি সমান্তরালে আসে তাহলে ওখান থেকে বেরিয়ে গেল, একটা বক্রতা কেন্দ্র দিয়ে গেল, বক্রতা কেন্দ্র থেকে বেরিয়ে যায়। তখন বস্তুটার প্রকৃতি কেমন হবে, অবশিষ্ট, আকারে ছোট, আর কি সৎ। সৎ কেন সৎ, কারণ আয়নার পেছনে তৈরি হয় না, আয়নার বাইরে থাকে। এটা আমি বলবো সৎ। এটা যদি প্র্যাকটিক্যালি বুঝতে যাই তাহলে এখানে এই অ্যাক্সিসের এখানে যদি আমরা কোনো পর্দা আর এই দিক থেকে যদি দেখি তাহলে দেখতে পারবো পর্দায় উল্টা দিকে। এখানে আমরা যদি প্রতিবিম্বটা মনে হতো যে এই দিকে, মানে বস্তুটা এখানে আছে, যদি মনে হতো যে এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো। কারণ এখানে আমরা ধরুন মানে কাগজ কাগজ লাগলে সেই প্রতিবিম্বটা এখানে বেশ পাবো। এটা হলো প্রতির অংশ। এবার যদি বক্রতা কেন্দ্রে রাখি তখন কি হবে, এটা ছিল অসীম। যদি বক্রতা কেন্দ্রে রাখি তো এখানে যদি বস্তুটা থাকে, প্রথমত কি সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আর একটা যদি ফোকাস দিয়ে যায় সেটা সমান্তরালে বেরিয়ে যাবে। বক্রতা কেন্দ্রে থাকলে কি হবে, অবশিষ্ট, সৎ, আকার। এবার একটা জিনিস, যদি আমি আয়নার কাছে কোনো বস্তুকে নিয়ে যাই তাহলে তার প্রতিবিম্বটা আকারে সাধারণভাবে বলা যায় বক্র। তো দূরে যখন ছিল তখন ছোট ছিল, যখন কাছে নিয়ে আসলাম বক্রতা কেন্দ্রের কাছাকাছি নিয়ে আসলাম তখন দেখা যাচ্ছে যে প্রায় সমান। এবার যদি বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে রাখি তাহলে একটা রশ্মি সমান্তরালে থাকে, যেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আরেকটা কি হবে, বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। তো এইভাবে আপনারা জানেন এটা বক্রতা কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে। যদি সি আর এফ এর মধ্যে থাকে তখন কি হচ্ছে, তখন আমাদের যে প্রতিবিম্বটা আছে সেটা বিপরীত আরেকটা কি সি এর পেছনে আরেকটা কি সৎ তৈরি হচ্ছে। কেন সৎ তৈরি হচ্ছে, কারণ এখানে যদি আমরা কোনো পর্দা রাখি আর এই সাইড থেকে যদি দেখি তাহলে এখানে একটা প্রতিবিম্ব পাবো, এটা বাস্তব আয়নার পিছনে বাইরে, এর জন্য আমরা তাকে সৎ। তো এটা কথা সি আর এফ এর মিডিল। এবার যদি আমরা এফ এ রাখি তখন কি হবে, একটা জিনিসটা আয়নার কাছে যত নিয়ে যাবো তত প্রতিবিম্বটা পাবো। দূরে ছিল, ছোট ছিল, যখন চিন্তা হলো তখন সমান হলো, তারপরে এখন যদি দেখি যেটা বড় হলো এবার আরো বড় হবে।
যদি ফোকাস থাকে তাহলে একটা সমান্তরালে যাবে যেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আর একটা এইভাবে যাবে যেটা এই জায়গায় যাবে। অর্থাৎ অসীমে দেবে কোনো একটা বিন্দুতে যাবে। যদি ফোকাস ফোকাসে থাকলে অসীমে মিলিত হবে, অসীমে মিলিত হবে অত্যাধিক বিপরীত। অসীমে মিলিত হবে আর অত্যাধিক বিপরীত। আর আমরা তো দেখতে পাচ্ছি যে সবগুলো সমানই হবে, কারণ কি? কারণ হচ্ছে আয়নার এই পাশে সম্পত্তি বিপরীত হবে, কিন্তু সব তো সংখ্যাটা হবে, কিন্তু এখানে থাকলে অত্যাধিক বিপরীত হবে, কারণ সমান্তরাল বসে থাকে। আবার একটা ইম্পর্টেন্ট কেস, যদি ফোকাস আর হচ্ছে মেরুর যদি মিডিলে থাকে তখন কি হবে? ফোকাস আর মেরুর মিডিলে থাকলে এটা সমান্তরালে যাবে, সেটা ফোকাস দিয়ে নিয়ে যাবে, আর এখান থেকে যে রশ্মিটা যাবে সেটা এইভাবে বেরিয়ে যাবে। অর্থাৎ পেছনের দিকে কোনোভাবে মিলবে না, কারণ অভিসারী রশ্মি হয়ে যাচ্ছে, কোনোদিন মিলবে না। তো আমরা যদি এই সাইডের চোখ থেকে দেখি তাহলে মনে হবে যে এই জায়গাটা ফোকাসের মিলবে, তো প্রতিবিম্বটা এই দিকে হবে। তো এটা আয়নার ভিতরে গঠিত হচ্ছে। আর যদি ফোকাসের বাইরে, ফোকাস থেকে সামনে রাখি তাহলে কি তৈরি হচ্ছে? সমশীর্ষ, সমশীর্ষ আর অসম। আর কি বিপরীত? তো অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখলাম যে সবসময় সদ্বিম্ব দেয়, কখন অসদ্বিম্ব দেয়? যখন ফোকাস থেকে আমরা কোনো বস্তুকে রাখি সেটা আয়নার ভিতরে অসদ্বিম্ব দেয়, কিন্তু বাকি সব ক্ষেত্রে কি দেয়? সদ্বিম্ব। আর যত আমরা তার বক্রতা কেন্দ্র থেকে সামনের দিকে নিচ্ছি তার আকারটা বেড়ে যাচ্ছে। যখন ফোকাসে ছিল তার আকারটা সর্বাধিক ছিল, কিন্তু ফোকাসের থেকে যখন আমরা সামনে নিলাম আকারটা ছোট হয়ে যাচ্ছে, আর কোথায় তৈরি হচ্ছে? আয়নার ভিতরে ঢুকে যাচ্ছে। এটা অসম্ভব। একদম এবার যদি আমরা উত্তল দর্পণ ব্যবহার করি, উত্তল দর্পণ একটা পিকচার অংশ, তাহলে তার কেন্দ্রটা আমরা বলবো আলো বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র এখানে এটা ফোকাস। তো ধরি এখানে একটা বস্তু আছে, যদি বস্তু থাকে এখানে সমান্তরাল, এখানে কি হবে? এই আয়না কি করে? এই আয়না আমাদেরকে অবশ্যই থাকবে, অর্থাৎ একটা বিন্দু থেকে ছোট ছড়ায়, তো মনে হয় যে ফোকাস দিয়ে বেরিয়ে গেছে। আর একটা কি বলছিলাম প্রথমে, একটা বিন্দুর কথা, একটা রশ্মি কথা দিয়ে যাবে ফোকাস দিয়ে, আরেকটা রশ্মি কথা দিয়ে যাবে বক্রতা কেন্দ্র। তো এখানে আমরা বক্রতা কেন্দ্রটা নিয়ে যাব। তো মনে হবে যে এই জায়গাতে আমরা আয়নার ভিতরে দিকে এই জায়গাতে একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। যে তাহলে যদি আয়নার ভিতরে চলে যায় তাহলে আমরা কি বলবো? প্রথমে বলে দেবো অসৎ, তারপরে কি? সমশীর্ষ, অসৎ, সমশীর্ষ, ছোট। এবার যদি আমরা কাছে নিই, কাছের ক্ষেত্রে নিই তখন কি? কাছে না হলে এই সব জায়গায়, তাহলে একটা যদি সমান্তরাল আসে এটা বেরিয়ে যাবে, আরেকটা বক্রতা কেন্দ্র বেরিয়ে যাবে। এটা যদি বক্রতা কেন্দ্র থাকে এটা ফোকাস, এটা ফোকাস। মানে কি মনে হবে যে আয়না আরেকটু কাছে দিয়ে প্রতিবিম্ব হচ্ছে, কিন্তু আয়না এক্ষেত্রেও ছোট হয়ে গেল। তো সবসময় অসৎ বিম্বকে তৈরি করে উত্তল দর্পণ, সবসময় অসৎ বিম্ব তৈরি করে। আর কি তৈরি করে? আকারে ছোট, আকারে ছোট অসৎ বিম্ব তৈরি করে উত্তল দর্পণ। কিন্তু অবতল দর্পণে সবসময় আমরা দেখলাম যে সৎ বিম্ব তৈরি করে, কিন্তু যখন ফোকাস বেরিয়ে যায় তখন সেটা তৈরি করে অসৎ বিম্ব, এটা আয়নার ভিতরে তৈরি করে। তো এই ব্যবহারটা আমাদের জানতে হবে যে উত্তল দর্পণ আমরা কোথায় ব্যবহার করি, অবতল দর্পণ কোথায় ব্যবহার করি। তো অবতল দর্পণে কি হচ্ছে? অবতল দর্পণে আমরা দেখতে পেলাম যে বাইরে থেকে কোনো বস্তু যদি আসে তার ভিতরে আসলে সমস্যা। তো বাইরে ডিফাইনার আমরা ইউজ করি, ডিফাইনার আমরা আসলে ডিফাইনার যদি আমরা উত্তল দর্পণ ব্যবহার করি কি হবে? আরেকটা এরিয়া রয়েছে ভিতরে একটা ছোট এরিয়া আছে,
কেন? কারণ গাড়ির এইখান থেকে যদি আলোটা একটা বিন্দু রূপে আসছে, তো আলোটা যদি বিন্দু রূপে থাকে সব জায়গায় এর আলোটা করে। আর আমরা কি দেখেছিলাম যে উত্তল দর্পণে কি হয়, বেশিরভাগ আলোটা যেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে সেখানেই সমান্তরালে বেরিয়ে যাবে, আর ফোকাস দিয়ে যেটা যাবে সেটা সমান্তরালে বেরিয়ে যাবে। অর্থাৎ আলোটা কি হচ্ছে বেশি পরিমাণে ছড়ায় গেলে সাহায্য করছে অবতল দর্পণে আমরা ইউজ করতে পারি। তো উত্তল দর্পণ কি ডাইরেক্ট রিফ্লেক্টরে ব্যবহার করা হয় কারণ বৃহৎ এরিয়াকে ছোট করে দেখাতে পারে, আর অবতল দর্পণে কি হচ্ছে আমরা ইনডাইরেক্ট ইউজ করছি কারণ আলোটাকে ছড়ায় দিতে সাহায্য করে। তো দর্পণ এইটুকুই। এরপর আমরা দেখব হচ্ছে আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করব f সমান যে 2r, মানে কি মানে হচ্ছে আমাদের যে বক্রতা কেন্দ্র থাকে, বক্রতা কেন্দ্র আমাদের ফোকাস করব মেরু থেকে বক্রতা কেন্দ্র করব, এটা মেরু, এটা বক্রতা কেন্দ্র c, এর যা ডিসটেন্স হবে অর্থাৎ c কি যা দূরত্ব হবে, ধরে আমরা c এর দূরত্ব ধরি x, তো c এর মানে pf এর দূরত্ব সেটা হবে x/2, এটা আমরা সমান। তো আমরা প্রথমত জানি যে অসীম থেকে যদি কোনো রশ্মি এসে অবতল দর্পণে এসে পড়ে তাহলে সেটা কি হবে, সমান্তরালে আসার জন্য ফোকাস দিয়ে দিবে, ফোকাস দিয়ে দিবে বসে আছে। তাহলে এখানে যদি আমরা একটা অবিলম্ব আঁকি তাহলে অবিলম্বের সাথে যে কোণে সারটা পড়বে তাকে বলবো আমরা আবরণ কোণ, আর যে কোণে বেরিয়ে গেল তাকে বলবো প্রতিফলিত বা প্রতিষ্ঠিত কোণ। তো প্রতিফলনের সূত্র থেকে আমরা জানি যে যদি একটা সমতল তলে আলো এসে পড়ে তাহলে অবিলম্বের সঙ্গে আবরণ কোণ প্রতিষ্ঠিত কোণ সমান হয়, কিন্তু এটার তো একটা সূত্র আলো তো ছোট অংশ, তাহলে এই জায়গাটা তার সাথে কিন্তু বেরিয়ে আছে, তাহলে তার আবর্তন কোণের প্রতিষ্ঠিত কোণটা প্রায় সমান। আমি বলতে পারি যে a b যদি হয় তাহলে কোণ a b c সমান কোণ c b f বলতে পারি। তৃতীয়ত কি, এই কোণটার সঙ্গে মানে z এর সঙ্গে এই কোণটা সমান করতে পারি, মানে আমি কোণটা প্রমাণ করলাম এই কোণের সঙ্গে এই কোণ সমান। এবার যদি এই কোণের সঙ্গে এই কোণটা সমান আমি দেখাতে পারি, কিংবা এটার সঙ্গে এটার সঙ্গে যদি এটা সমান থাকে তাহলে মানে কি কোণ এই কোণটা a b c সমান কোণ এই কোণটা সমান করব fcd, কারণ কি এর মতো আছে একান্তর সমান, তাহলে আমরা এটার সাথে এই কোণটা সমান করতেই পারি, অর্থাৎ কোণ FCD সমান কোণ FCD এর সঙ্গে CD এর সমান। এবার একটা ত্রিভুজের গোটা বাহুদের যদি কোণ সমান হয় তাহলে সেই বাহুগুলো সমান আমরা জানি, অর্থাৎ আমরা বলতেই পারি এখান থেকে যে FC সেটা কার সঙ্গে সমান হবে, BF যে আছে তার সঙ্গে সমান হবে বলতে পারি। এইবার যদি উন্মেষ খুব কম হয় তার মানে কি আয়নাটা ছোট, আয়নার যে বক্রতাটা আছে সেটা ছোট, মানে বক্রতার ব্যাসার্ধ যদি ছোট হয় ছোট হয়, হ্যাঁ মানে এই জায়গাটা বা এটার সঙ্গে সমান ধরে নিচ্ছি। যদি উন্মেষ কম হয় তাহলে কি হবে, যে BF টা আছে সেটা কার সঙ্গে সমান হবে, DF এর সঙ্গে সমান হবে, কখন যখন উন্মেষ কম
এখন সব অর্থাৎ এফসি যেটা আছে এফসি সমান সমান আমি লিখতে পারি এফডি সমান আমি লিখতে পারি এফডি সমান লিখতে পারি বিএফ। তাহলে যে আমাদের এখান থেকে আসবে তো এটা কি হবে, তো এখান থেকে আসবে সেটাকে আমরা কি বলবো সি সিডি 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 সমান আমি লিখতে পারি এফডি এফডি প্লাস সিএফ। এখন কি আমাদের সিএফ কি হলো এটা মানে এটা দেখতে লিখা তাহলে এইটা হবে এটা হবে এটা আমাদের সমান এটা কি হবে যে এটা সঙ্গে এটা সমান হবে এটা সঙ্গে এটা সমান। তো এই টোটাল গুণিত যদি x হয় টোটাল গুণিত যদি x হয় তাহলে সি টু এর যে করে দিলাম তাহলে এই b সি এর মূল হয় তাহলে x সমান 2 তাহলে এর বেশি মানে ডিভাইড করে কি হবে যে এই সমান এবং সমান আমরা এখানে দেখলাম এর সঙ্গে এই সমান যদি কোন সমান তাহলে এটা সমান আর এর সঙ্গে এই মান সমান কারণ কোন সমান এই দুই সমান আর এই সঙ্গে এটা যদি সমান হয় তাহলে এই দুটোর যোগফল হবে এই দুটোর যোগফল মানে কি এটা বুঝতে পেরেছি পরে বলেছি তাহলে একটু সমাজ এরপর আমরা দেখব হচ্ছে এরপর আমরা দেখব হচ্ছে আলোর প্রতিসরণ কাকে বলা যাচ্ছে না কারণ আমরা সবাই ক্লাস করে আমরা কি আরেকটা পড়ে বলতে সবাই আমাদের সব থাকে। তো আলো কি হচ্ছে যখন একটা সমঝোতা মাধ্যম মানে কাকে বলে সমঝোতা মাধ্যম সেই মাধ্যম যার মধ্যে দিয়ে আলো চলাচল করে। তো আলো যদি লৌহ মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় কিংবা ঘন থেকে লৌহ মাধ্যমে যায় তখন কি হবে তার বেগের পরিবর্তনের জন্য কিছুটা বেগে যাবে সেই ঘটনাকে বলে আলোর প্রতিসরণ। তো কেন বেগে যাচ্ছে সেটা আমরা জানবো হচ্ছে বিচ্ছুরণের ক্ষেত্রে যখন বিচ্ছুরণ হলো তখন উল্টা থেকে যাচ্ছে। তো আলো যদি এই কোণে এসে পতিত হয় তো আমরা একটা অবিলম্ব কল্পনা করব যে এই এর সাপেক্ষে আলো ধরে পতিত হচ্ছে তাকে আমরা বলবো আলোক। অবিলম্বের সাপেক্ষে যে কোণটা তৈরি করছে বা যে কোণে পড়ছে তাকে আমরা বলবো আলোক। এবার আলোটা যদি মাধ্যম সেম হতো যদি দুটাই একই মাধ্যম হতো তাহলে এই কোণে চলে যাওয়ার মানে ছিল কিন্তু না গিয়ে কি করবে যেহেতু বাধাপ্রাপ্ত হয়ে অবিলম্বের কিছু কাছে কিছুটা গেছে কেন তার বাধা আছে কেউ যাচ্ছে তাকে টানা ধরে একটা বসে কাজ দিয়ে দেবে না এইবার মনে রাখতে পারি যে সে বাধাপ্রাপ্ত হলে অবিলম্বের দিকে চলে আসে এটা হচ্ছে তার প্রতিষ্ঠিত করবে। মাধ্যমের পরিবর্তনের জন্য আবার শুরু কথা আমরা দিয়ে যাচ্ছি তো আমরা প্রতিসাধারণ সম্পর্কে আগে দেখতে পাচ্ছি ঢাকা স্লেন রেশিও স্লেন বলেছে যে এই ক্ষেত্রে যে সাইন আই মানে কি সাইন আই মানে আপতন কোণের যে সাইনের মান বাইরের প্রতিফলন কোণের সাইনের মান আর এই আর এর মান সাইন আই বাই সাইন আই ইকুয়াল টু মিউ তার মানে কি কতটা বাধা দিচ্ছে সেটা কি সাইনের আই আর সাইনের আই এই দুটো কারণ অনুপাত থেকে আমরা মিউটা বের করব। তো লঘু মাধ্যম মানে কি আমরা ধরে নিচ্ছি এটা বায়ু এটা ধরে নিচ্ছি কাঁচ তো মিউ এ জি এর উপর প্রকাশ করব। তো মিউ এ জি মানে কি আপতন কোণ যখন আলো এখান থেকে মানে বায়ু থেকে কাঁচের মধ্যে যাচ্ছে তখন তার যে সাইনের কোণ আপতন কোণটা সাইনের কোণ আর যে পরিচিত হওয়ার পরে যে সাইনের কোণ এই দুটো কোণটা মিউ এ জি সঙ্গে সমান এটা হচ্ছে স্লেন রেশিও। আরেকটা টপিক যাকে বলে আলো অভ্যন্তরীণ টুকরো তাকে বলে আলো যখন লৌহ মাধ্যমে প্রবেশ করে ঘন থেকে তখন কি হয় অবিলম্ব থেকে দূরে চলে যায় আর যখন ঘন মাধ্যমে প্রবেশ করে তখন অবিলম্বের দিকে চলে যায়।
কেন? কারণ বাধা প্রাপ্ত হচ্ছে, সেটা নাকি এরকম করে আসলে। তো যদি উপরে একটা ঘন মাধ্যম হয় আর নিচে লঘু মাধ্যম হয়, তাহলে আলো এটা কি, তাহলে এটা আমাদের অবিলম্ব করবে। আলো যদি এইভাবে থাকে তাহলে এদিকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘন মাধ্যম হওয়ার কি হবে, ঘন মাধ্যম মানে অবিলম্ব দিয়ে আমরা তো এটাকে এদিকে করব লঘু, এদিকে করব, তাহলে কি হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এই সব জায়গা থেকে বেরিয়ে যাবে। তো মনে করি যে এমন একটা কোণে ফেলবো, এমন একটা কোণে ফেলবো যে এই বরাবর বেরিয়ে না গিয়ে আবার এই কোণে ফিরে আসবে। তো তখন অবিলম্বের সাথে যে কোণটা তৈরি হবে তাকে আমরা বলবো সংকর্ষণ। তো সংকর্ষণ কাকে বলে? আলো যখন ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, যে কোণে আলোটা ফেললে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পাবে, সেই কোণটাকে আমরা বলবো সংকর্ষণ। তো একটা প্রশ্ন যেটা সেখানে ক্লাসে পড়ানো হয়, প্রচুর বাধা চলাচল করে, প্রচুর বাধা হতে কি থাকে, রোম থাকে, রোমের উপর যখন জল থাকে এটা কি ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। তো এমন একটা কোণে হয়তো পড়ছে যার জন্য কি আবার সেই মাধ্যমে ফিরে যাচ্ছে, তো জিনিসটা চলাচল করছে। এখানে একটা প্রশ্ন আছে, প্রচুর বাধা চলাচল করে কেন? কারণ আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এরপরে আমরা দেখব কাঁচা স্ল্যাবে আলো পড়লে সেটা কিভাবে বেরিয়ে আসে। তার আমরা স্লেন্ডার সূত্র কাজে লাগাবো, যেটা আমরা দেখলাম যে sin i sin r গেল মিউ, এখন আমরা সামনে এটা কি বায়ু, এটা কাঁচ, তো আলো যদি এখান থেকে এদিকে পড়ে তো এটা কাঁচকে ঘন মাধ্যম, আলো এটা না দিয়ে এদিকে বেরিয়ে আসে। এখানে তো দেখবেন কোনো মাধ্যম বসে আছে, এখানে দেখতে পাবেন এখানে বসে এই সঙ্গে যে কোনটা যদি বলতে সেটা আনন্দ, এর সঙ্গে যে কোনটা যদি বলতে সেটা এবার আলো যদি এই আলো যদি এদিকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যদি অভিলম্ব আঁকি সেটা ঘন মাধ্যম, তাহলে অভিলম্ব থেকে কারা কি হবে, আনন্দ, এই দিকে তো এটাকে আমরা বলছি আলো, এটাকে বলছি আলো। তাহলে আর1 আর1 তো আমরা দেখলাম যে এই মাধ্যমে একটা প্রোটিন মানে মিউ, সেটা কি হবে, a মিউ c, সেটা কার সঙ্গে সমান হবে, sin i1 বাই sin r1। এবার যদি আমরা এই জায়গাটা বের করি, এই জায়গাটা এটা তো আমরা কি করব, এই জায়গাটা যদি বের করি মিউ c a, কারণ মাস থেকে এটা হচ্ছে, তাহলে মিউ c কত, sin r2 by sin i2। এবার আমরা একটা সূত্র পড়েছিলাম যে যদি সমান্তরাল বাহুর মধ্যে যদি ছেদকটা ভিতর থাকে তাহলে এই কোণ আর এই কোণটা সমান, এটা কি করে আগাম করব। তো এই ক্ষেত্রে এটার সঙ্গে এটা সমান্তরাল, এটা ছিল, তাহলে r1 r2 সমান হবে, r1 r2 সমান। তো মিউ c এর কারণে যদি এটা হয় তাহলে মিউ a দিকে আমরা এইভাবে লিখতে পারি না, sin i2 by sin r1, i2 by sin r2 এবারে লিখতে পারি, তাহলে sin i1 by sin r1 sin i2 by sin i2, আর আমরা জানি যে i1 r1 আর r2 সমান, কারণ কি আগাম করব, তাহলে sin i1 by sin r1 এটা কত হবে, sin i2 by sin r1। তাহলে এই জিনিস হলো সেম, তাহলে আমরা এটা উপায় দিতে পারি, তাহলে sin i এদিকে sin i2 মানে i1 sin i2, তাহলে i1 সমান i2, এদিকে sin থাকে দাও। তো কি বলছে যে গ্লাস থেকে যদি বাইরে প্রবেশ করে তাহলে যে আমাদের যে কোণে আলোটা দেখতে হবে, যদি বাইরে থেকে আমরা গ্লাসে প্রবেশ করছি এই কোণে আসবে
আলাদা দিকে আলাদা দিকে আপনার আলাদা কোন পরিস্থিতি কোন এটা সমান যদি না না अच्छा तो এবার যদি আমরা শুধু এই ত্রিভুজটাকে দেখি কোন ত্রিভুজ ত্রিভুজ কিউ ও আর কিউ ও আর কে যদি দেখি সেই ক্ষেত্রে যে কোন যে পেলাম আমরা r1 কোন r1 প্লাস কোন r2 প্লাস কিউ ও আর
এটা কত 880 যেহেতু তিনটা করে সমষ্টি 180 হয় তো এটাকে আমরা যদি 1 নম্বর এটাকে দিয়ে দিতে যদি তুলনা যদি করি তাহলে এই কিউ আর সেম তাহলে কেটে যাবে তাহলে কি করে লিখবে কোণ r1 কোণ r2 সমান কত কোণ r1 r2 সমান 180 আর এখানে লিখবে কোণ a সমান 180 তো আমরা বলতে পারি কোণ a সমান r1 r2 বা a সমান r1 r2 তাহলে এখানে a এর মান কত আসবে i1 i2 minus r1 r2 তাহলে i1 i2 minus a এটা হচ্ছে ত্রিভুজের ত্রিভুজ তাই বিরোধী ত্রিভুজ মানে কতটা পরিমাণে আলোটা দিয়ে যাচ্ছে সেটা এখান থেকে আমরা বের করতে পারি i1 i2 minus এটা কি এটা হচ্ছে প্রিজমের অ্যাঙ্গেল আর প্রিজমটা কতটা তীক্ষ্ণ সেই অ্যাঙ্গেলটা আর r1 i1 i2 কি যে কোন আলোটা বেরিয়ে যাচ্ছে আর যে কোন আলোটা পতিত হচ্ছে এদিকে এবার কখন আমাদের মানে ডেভিয়েশনটা কম হবে মানে অ্যাঙ্গেলটা যে বেরিয়ে যাচ্ছে তখন আমাদের ত্রুটিটা কম হবে যদি কম হবে যখন i1 এর সঙ্গে i2 যখন সমান হবে তখন ত্রুটি কম আর সবথেকে মিনিমাম ত্রুটি তখন হবে Next one. এবার যদি আমরা দুটো গোলীয় দ্রবণকে একসঙ্গে নিই ভালো চোখ মে দুটো গোলীয় দ্রবণের মাঝে যদি আমরা মানে গ্লাসে পূরণ করি তাহলে এই অংশটা পাবো তাকে আমরা বলছি লেন্স তো লেন্স কি লেন্সের মধ্যে দিয়ে আলো পুরো করে যেতে পারবে কারণ কি কারণ এর বাইরে তো কোনো তল নাই বলে তো কাজে করে এর মধ্যে দিয়ে আলো যেতে পারবে তো আলো যদি যায় তাহলে লেন্সের যে গঠন তার জন্য আলোটা কিছুটা পরিবর্তন তার মানে আলোটা মানে যেই পথে যাবে কিন্তু ওই পথে না গিয়ে কিছুটা অন্য পথে যাবে কেন যাবে কারণ প্রতি সময় এখনই দেখলাম যে আমাদের পরিবর্তনের জন্য আলোটার মাত্রায় মানে দিকের পরিবর্তন ঘটে তো আমরা দুটো লেন্সের সম্বন্ধে বলবো যেটাকে বলা হচ্ছে উত্তল লেন্স কেন উত্তল লেন্স কারণ এই দুটো বলে এবার যদি দুটো গোলীয় দ্রবণ আমরা এইভাবে নেই তাহলে আর যদি মাঝের অংশটা আমরা কাজ ধরে বা অন্য মাত্রা ধরে ধরে দেই তার মধ্যে দিয়ে আলো যেতে পারে তাহলে যে লেন্সটা পাবো তাকে আমরা বলবো হচ্ছে অবতল কারণ কি কারণ এই তলটা অবতল এই তলটা অবতল তো দুটো লেন্স পাবো সাধারণত একটা উত্তল লেন্স একটা অবতল লেন্স তো উত্তল লেন্স আর অবতল লেন্সে আলোটা কিভাবে যাচ্ছে আমরা দেখব যদি উত্তল লেন্সকে আমরা জুম করি তাহলে এরকম অংশ পাবো বা ছোট ছোট করে যদি কাটি তাহলে কি হবে একটা প্রিজমের মতো তো একটা প্রিজমের মধ্যে দিয়ে আলো কি হচ্ছে যখন এইভাবে যাচ্ছে আলোটা সেটা এই কোণে বেরিয়ে যাচ্ছে তার মানে যদি আলো এইভাবে আসে এই দর্পণ বলি না এই লেন্সের যদি আলো এইভাবে পড়ে তাহলে আলোটা কি হবে মনে হবে যে একটা জায়গায় যা বেরিয়ে হচ্ছে এটাকে আমরা কি বলি এটাকে বলি আমরা অভিসারী তার মানে যে উত্তল লেন্স এটা কি অভিসারী কেন কারণ এই আলোটাকে একটা জায়গায় টানে নিয়ে করছে যদি আমরা অবতল লেন্সে দেখি অবতল লেন্সটাকে যদি আমরা এবার ছোট ছোট করে দেখি তাহলে কি হবে উল্টা মানে প্রিজম আছে তাহলে এখানে যদি আলোটা আসে তো কি করবে আলোটাকে এবার সরাই তো এবার সমান্তরাল আলোটা যাচ্ছে আলোটা কি করবে এবার সরাই তো যদি আমরা এই সাইড থেকে দেখি মনে হবে একটা এই দিকে যাবে কিন্তু আলো তো হয় না কারণ কি কারণ রশ্মি তো বেরিয়ে যাচ্ছে আমাদের যদি এই সাইড থেকে দেখি আমরা তো আলোটাকে সোজা দেখতে পারি না এর জন্য আমাদের প্রমাণ এই জায়গাটা যদিও
তার মানে কি কেউ অভিসারী লেন্স সেক্ষেত্রে আলোটা মিলিত হচ্ছে একটা আর এটা কি তৈরি করে এটা শর্ট বিন্দু সাধারণ আর এই ক্ষেত্রে কি হয় আলোটা ছড়ায় যাচ্ছে তাই একটা জায়গায় মিলিত হয় না আমরা ধরে নিই যে মিলিত হচ্ছে তাই এখানে সবসময় কি তৈরি হয় অসৎ বিন্দু। এবার আমি প্রথমে যখন দর্পণ করলাম তখন বলেছিলাম যে প্রতিবিম্ব গঠিত হতে গেলে আমাদের দুটো জিনিস দেখতে হয় প্রথমত কি আমরা একটা ফোকাস দিয়ে বের করতে হবে আর একটা বক্রতাকে বের করতে হবে। তো আলোর লেন্সের ক্ষেত্রে দুটো আমাদের ফোকাস থাকবে কারণ দুটো দর্পণ আমরা ইউজ করতে দুটো ফোকাস থাকবে আর দুটো বক্রতাকে থাকবে। তো যে দিকটা নেব যে দিকে আমরা ফোকাসটাকে রাখবো সেই দিকটা আমরা ফোকাসকে ধরবো না বক্রতাকে ধরবো অন্য দিকে যে আয়নাটা থাকবে বা দর্পণটা থাকবে সেই দিকে আমরা ফোকাস আর বক্রতাকে ধরে প্রতিবিম্ব তো উত্তল লেন্স কি মধ্যের দিকে একটু মোটা হয় বাইরের দিকে একটু তীক্ষ্ণ টাইপ। তো এটা কি হয় এটা হয় অভিসারী মানে আলোকে একটা জায়গাতে মিলিত করে দিচ্ছে বলে আর যেটা অবতল সেটা কি সেটা অপসারী এবার উত্তল লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হচ্ছে অবতল লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেটা আমরা দেখব। তো লেন্সের এই পয়েন্টটাকে বলে আলোক কেন্দ্র। লেন্সের একটা বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে যদি লেন্স খুব পাতলা হয় তাহলে আলো এইভাবে শুরু করলে মানে যদি আলো লেন্সের সাথে সমান্তরালে আসে তাহলে আলোটা এইভাবে যায়। যদি লেন্সের মানে পাতলা হয় মানে আলোটা সরাসরি এইভাবে পাতলা লেন্সে কি হয় আলোর যে মানে মাত্রার পরিবর্তনটা দেখে যাচ্ছে ওটা কম পরিমাণ এখানে যে মাধ্যমে অল্প আছে কম পরিমাণটা দেখে। তো যদি উত্তল লেন্স আমরা ব্যবহার আর এখানে যদি একটা বস্তু আছে তো এই দিকের প্রান্ত আমরা করব এই দিকে আয়না আমরা এটা দুটো করে দেব একটা দর্পণ এই দিকে আছে একটা দর্পণ এই দিকে তো আমরা এই দিকে যখন দেখব তখন এই পাশের ফোকাস করব এই পাশের বক্র দেখব এই পাশের কথা দেখব। তো এটা যদি এটা আয়নার ফোকাস হবে তাহলে বক্রতা কেন্দ্র এখানে হবে। সব সময় কি হয় বক্রতা কেন্দ্র মানে মেরু থেকে যদি ফোকাসের কাজ দূরত্ব বক্রতা কেন্দ্রের দূরত্বটা তো আমরা যদি এই দিকে তাহলে এটা মানে এই দিকে আয়না হবে এটা তাহলে এটা সিধা যদি অসীমে থাকে তাহলে সিধাসের বাইরে তাহলে আলো কি আসবে একটা সমান্তরালে যাবে সমান্তরালে গেলে কি হবে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে কারণ কি কারণ অভিসারী হচ্ছে উত্তল লেন্স কি অভিসারী লেন্স তাহলে একটা এই দুটো মিলিত হবে তো সমান্তরাল কোথায় যায় মিলিত ফোকাস দিয়ে মিলিত হবে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে আর একটা কোথায় যাবে আলো কেন্দ্র দিয়ে যাবে অর্থাৎ যদি অসীমে থাকে তাহলে কোথায় তৈরি হবে ফোকাস আর ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে থাকবে। এটা বক্রতা কেন্দ্র এটা ফোকাস যদি এই জায়গাতে থাকে উল্টাটা হবে যদি আমরা মানে সেন্টার আর ফোকাসের মধ্যে যদি রাখি তাহলে যে প্রতিবিম্বটা পাবো সেটা কি হবে না ওই পাশে যে আয়নাটা থাকবে তার বক্রতা কেন্দ্র মাইনাস এটাই বলা যাচ্ছে কিন্তু আর কথা হচ্ছে না যদি কি হয় যদি সেন্টার আর ফোকাসের মধ্যে বসে থাকে
তাহলে কথা কি হবে, তাহলে সি থেকে মানে কেন্দ্র থেকে এইবার কত নিয়ম করতে হবে, যত আমরা আগে লেন্সের কাছে নিয়ে যাব কত নিয়ম কি হবে এই পাঁচটা শুরু হবে আর কি হবে আর একটু বলবো কাছাকাছি সময় কি হবে কারণ কি কারণ আলাদা এইভাবে আসবে এই দিকে আমরা ছড়াবো আর ছবিটা তো বিচার যাবে আর কিছু কি হবে হবে না। তো এর ক্ষেত্রে প্রকৃতি কেমন হয়, এর প্রকৃতি হয় হচ্ছে সব, কেমন সব হয় কারণ যে মেন আমাদের রশ্মি আছে সেই রশ্মিটা মিলিত হচ্ছে এটা হচ্ছে সব। যদি যদি এমন হতো যে মিলিত হচ্ছে না রশ্মি এইভাবে সরা যাচ্ছে আমি এদিকে দেখি যে এই পয়েন্ট কাছে মিলিত হচ্ছে তখন আমরা বলবো অসাধারণ। মানে এর সব মিলব আর কি অবশিষ্ট আর আকৃতিতে কি ছোট থেকে আস্তে আস্তে বড় মানে এর সাপেক্ষে যত কাজ আনবো প্রথমে ছোট থাকবে আর যত কাজ আনবো আস্তে আস্তে বড়। তো আরেকটা ভালো ড্রয়িং আছে যদি এইসব জায়গায় রাখি তখন কি হবে আলোটা যেটা সমান্তরাল আসবে সেটা কোথায় যাবে তো আমরা যদি এই সাইড থেকে তখন দেখি তখন কি মনে হবে যে আলোটা এই পিছনে কত বিন্দুতে যাবে অর্থাৎ বিমানটা ঠিক কাপড় এখানে উত্তল দর্পণকে আমরা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের ব্যবহার করতে পারি তখন যখন খুব কাছে গোছরা খুব কাছে আমরা বসতে চাই গোছরা খুব কাছে আনাটাকে নিয়ে যাবো লেন্সটাকে নিয়ে যাবো তখন কি হবে যে ফোকাসের যদি কাছে চলে আসে তখন আমরা পেছন দিকে একটা বিপরীত দিতে শুরু করব এটা ম্যাগনিফাইং গ্লাস হচ্ছে উত্তল লেন্স কাটা মিস্টেক আছে যদি অবতল লেন্স আমরা ব্যবহার করি অবতল লেন্সের আকারে দেখব আমরা যদি আসে আলোটা কি হবে এভাবে ওয়ার্ক করতে মানে ঘুরে ঘুরে সরে ট্র্যাক হবে এখানে তো এই দিক থেকে যদি দেখি মনে হবে এই পয়েন্টটা সরিয়ে হচ্ছে তো সব সময় কি দেবে অসৎ বিন্দু দেবে আকারে কি হবে ছোট হবে আর কি সমস্যা হবে তো উত্তল লেন্স আমরা কি দেখলাম যে যেটা মানে প্রতিবিম্ব যেটা দিচ্ছে সেটা কি হচ্ছে সৎ হচ্ছে তো একটা যেটা দেখলাম যে অসৎ যখন খুব কাছে ফোকাসের কাছে নিচ্ছে তখন দেখলাম যে অসৎ আর কিন্তু অবতল দর্পণ যেটা আছে অবতল লেন্স যেটা আছে সেখানে কি হচ্ছে প্রতি ক্ষেত্রে হচ্ছে অসৎ করা হচ্ছে আর সেটা কি আকারের পয়েন্টটাই হচ্ছে বাস্তবিক যৌগিক আলো আর মৌলিক যৌগিক আলো কাকে বলে যে আলোতে মানে এক বা একাধিক বর্ণের আলো মিশ্রিত থাকে সেটা হচ্ছে যৌগিক আর হচ্ছে মৌলিক আলো মানে এক বর্ণের আলো তো এখানে শুধুমাত্র একটা বর্ণের আলো আসবে তো আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে আমাদের স্লেঞ্জের সূত্র দেখে আমরা বিচ্ছুরণটা ট্র্যাক করব তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আমরা আলোটা কতটা সরু হয়েছে সেটাকে আমরা বুঝতে পারব কেন কারণ তরঙ্গ দৈর্ঘ্য মানে কি আলোটা কতটা স্পিডে যাচ্ছে যদি কারণ 10 সেকেন্ডে মানে এক মিনিট দৈর্ঘ্য আছে এরকম আরেকটা দৈর্ঘ্য তো 10 সেকেন্ডে বেশি যাবে তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি আছে সে কি করবে তার বেগটা বেশি হবে
যদি বেগটা বেশি হয় তাহলে আমরা দেখলাম যে ফ্রিডমের ক্ষেত্রে আমরা তাহলে আমরা দেখলাম যে বেগ যদি খুব বেশি হয় তাহলে কি হবে আলোটা যে পরিমাণে বাধা দেওয়া ছিল ওই পরিমাণে লাগবে না কম লাগবে সাদা নিশা যদি দৈর্ঘ্য বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় ওয়েভলেন্থ যদি বেশি হয় তাহলে বেগ বেশি হবে বেগ বেশি হওয়ার মানে আলোটা যে পরিমাণে কাটা করা ছিল ওই পরিমাণে কম আসবে তাহলে sin i বাই sin r এটা কত ছিল মিউ বা আমরা কোন ভাবে sin r বাই sin i ইকুয়াল টু 1 বাই মিউ তাহলে sin r এর মান কত sin i বাই মিউ এবার প্রত্যেকটা আলোর ক্ষেত্রে আবদ্ধ বলতে আগে দেখেন কারণ আলো তো আগে নাই ঘন্টি হবে কোনটা তো sin i বাই মিউ আবদ্ধ তো এটা তো যৌগিক আলো ছিল এখানে তো আলো থাকবে না তাহলে প্রত্যেকটা আলোর ক্ষেত্রে আবদ্ধ বলতে সেম হবে আপতন কোণ যদি সেম থাকে তাহলে আমরা লিখতে পারি sin r সেটা কার উপর নির্ভর করবে মিউ এর উপর অর্থাৎ কতটা পরিমাণে বাধা পাচ্ছে তার উপরে নির্ভর করবে তো যার বেগ বেশি সে বাধাটা কম পাবে যার বেগ বেশি সে বাধাটা কম পাবে তার মানে কি তার ক্ষেত্রে যে মানে আলোটা সেই আলোটা অন্য রেখা বরাবর বেরিয়ে যাবে আবার তার থেকে যার বেগ কম সে অন্য রেখা বরাবর বেরিয়ে যাবে এখানে কি হচ্ছে যে মানে ওয়েভলেন্থের তারতম্য হওয়ার জন্য যে আমাদের এই আলোর মানের কম বেশি হচ্ছে জ্যোতিটার কম বেশি হচ্ছে তার জন্য আলোটা কি হচ্ছে একটা রেখা একটা আলো থেকে অনেকটা আলাদা হয়ে যাচ্ছে এই ঘটনাকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ শেষ